আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩। তারেক রহমানের দেশে ফেরার গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন, বললেন নাহিদ। তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হব, বললেন মির্জা ফখরুল। তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর থাকবে, বললেন জামাতে আমির। সর্বশেষ জানাবো, জামাতের সঙ্গে এনসিপি জোটে গেলে আত্মঘাতী হবে, বললেন রিফাত রশিদ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ৩। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে নানি নাতনি সহ ৩ নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর বিকেলে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেওয়ালটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম, একই এলাকার বাবু মিয়ার ১৩ বছর বয়সী কিশোরী কন্যা অনাদি আক্তার এবং নরসিংদীর শিবপুর উপজেলার মোরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম। সাদিয়া বেগম ছিলেন তাদের প্রতিবেশী। কালীগঞ্জ থানায় ওসি মোহাম্মদ জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেলওয়ে এবং থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নানি নাতনি ও তাদের প্রতিবেশী সাদিয়া বেগম একসঙ্গে হাঁটতে বের হলে অসাবধানতাবশত তারা ট্রেনের নিচে কাটা পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অনাদি আক্তারকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার উপপরিদর্শক এসআই ওবায়দুল হক জানান, যেহেতু এটি রেলওয়ে সংশ্লিষ্ট দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই দিলীপ চন্দ্র সরকার বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলোর সুরতহাল সম্পন্ন করা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিয়াউর রহমান জানান, অনাদি আক্তারকে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন, বললেন নাহিদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজ ভূমিতে ফেরার এই অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের একটি ইতিবাচক প্রতিফলন। তিনি বলেন, তারেক রহমান এবং তার পরিবার রাজনৈতিক ভিন্ন মতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাকে দীর্ঘ সময় নির্বাসিত থাকতে হয়েছে। হাজারো শহীদের রক্তদানের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেখানে তিনি ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী। বাংলাদেশ রাষ্ট্র চাই, যেখানে ভবিষ্যতে ভিন্ন মতের কারণে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে রাষ্ট্রীয় দমনপীড়নের মধ্য দিয়ে যেতে হবে না, জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বিগত ১.৫ দশকের অবরুদ্ধ রাজনৈতিক পরিবেশ ভেঙে আমরা যে মুক্ত বাংলাদেশের পথে হাঁটছি, সেখানে প্রতিটি নাগরিকদের আইনের শাসন ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন দেশের বহুদলীয় গণতন্ত্রের চর্চাকে আরও সুসংহত করবে বলে আমরা বিশ্বাস করি। নতুন রাজনৈতিক বাস্তবতার সহাবস্থান এবং সুস্থ প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ। তারেক রহমানকে স্বদেশে স্বাগত জানাই। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণে তার এই অংশগ্রহণ ফলপ্রসূ হোক। এর আগে দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর দুপুরে ১:১৫টায় তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিম লাইনের ফ্লাইট নং BG202 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে চান।
তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে আমরা জয়ী হব, বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা জয়ী হব। বৃহস্পতিবার 25 ডিসেম্বর রাজধানীর পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনা স্থলে তারেক রহমানকে বহনকারী গাড়ি বহর পৌঁছানোর পর বিএনপির মহাসচিব এই বক্তব্য দেন। দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমানের গণসংবর্ধনা মঞ্চে এসে পৌঁছালে নেতাকর্মী ও উৎসুক জনতার স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পূর্বাচলের 300 ফিট ও আশপাশের এলাকা। চারদিকে সৃষ্টি হয় তুমুল উচ্ছ্বাস। মঞ্চে উঠেই হাত নেড়ে উপস্থিত জনতা ও সমর্থকদের ভালোবাসা ও শুভেচ্ছার জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মির্জা ফখরুল বিগত আন্দোলনের স্মৃতিচারণা করে বলেন, 2024 সালের 5 আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি কঠিন পথ পাড়ি দিয়েছি। ইনশাআল্লাহ 2026 সালে তার নেতৃত্বে আমরা আবারও জয়ী হব। তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর থাকবে, বললেন জামাতে আমির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়ে জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমার একজন রাজনৈতিক সহকর্মী দীর্ঘ 17 বছর পর সরাসরি রাজনীতির মাঠে ফিরেছেন। এটিকে আমি ইতিবাচক হিসেবে দেখছি। ডক্টর শফিকুর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমানের কি ভূমিকা রাখেন অথবা কি পরিকল্পনা আছে এবং তার এই বাস্তবায়ন কিভাবে করবেন, এসব বিষয়ে জামায়াত নজর রাখবে। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার জানান, তিনি ঐতিবাচক হিসাবে দেখেন তারেক রহমানের দেশে ফেরার ঘটনাটিকে। তবে তিনি মনে করেন তারেক রহমান কিভাবে ভূমিকা রাখেন তার উপর নির্ভর করবে জাতীয় রাজনীতিতে তার অবস্থান কিভাবে তৈরি হবে। জামাতের সঙ্গে এনসিপি জোটে গেলে আত্মঘাতী হবে, বললেন রিফাত রশিদ। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মাত্র 30 আসনের জন্য বাংলাদেশ জামাতে ইসলামের সঙ্গে জোটে গেলে তা আত্মঘাতী হবে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। বৃহস্পতিবার 25 ডিসেম্বর নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। জামাতের সঙ্গে জোটে গেলে এনসিপি কি এবং কি ধরনের সংকটে পড়বে তাও তুলে ধরেছেন রিফাত রশিদ। রিফাত রশিদের ফেসবুক পোস্টে দেয়া হলো, মাত্র 30 আসনে এনসিপি জামাতের সঙ্গে জোটে গেলে ব্যাপারটা আত্মঘাতী। এখন পর্যন্ত এনসিপি জামায়াতের আসন সমঝোতা হচ্ছে না, যা হচ্ছে সেটা নির্বাচনী জোট এবং নির্বাচনী জোটের নমিনেশনের বাইরে গিয়ে কেউ নির্বাচন করতে পারবে না। এর ফলে নানাবিধ ক্রাইসিসে এনসিপি পড়ে। প্রথমত, এনসিপি অলরেডি 125 আসনের নমিনেশন কনফার্ম করেছে। প্রত্যেকেই তাদের এলাকায় গণসংযোগ চালাচ্ছে, খরচ করেছে। মহা ধুমধামে এনসিপি নমিনেশন ফর্ম বিক্রি করে যাচাই বাছাই করে এদের নমিনেশন দিয়েছে। এদের মাঝে মাত্র 30 জন নমিনেশন পেলে বাকিরা বিদ্রোহী হয়ে উঠবে। পার্টি ভেঙে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। যারা একবার এলাকায় প্রচারণা চালিয়েছে তারা যদি নির্বাচন না করতে পারে তাহলে এলাকায় তাদের রাজনীতি থাকবে না। ফলে এনসিপির নিজস্ব সাংগঠনিক ভিত্তি ভেঙে চলে যাবে। এনসিপিকে নিয়ে বাজারে এতদিন চলে আসছে তারা জামায়াতের বি টিম। এখন নির্বাচনী আসন সমঝোতার ঊর্ধ্বে উঠে জোটে গেলে সেটা স্ট্যাবলিশ হয়ে যাবে। এনসিপি আর কখনোই স্বতন্ত্র রাজনৈতিক সত্তা আকারে দাঁড়াতে পারবে না। মানুষ আর কখনো বিশ্বাস করবে না জামায়াত আর এনসিপি আলাদা। ফলে এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক যাত্রায় ইতি টানা হয়ে যাবে। সে আর স্বতন্ত্রভাবে রাজনীতি করতে পারবে না। সেই সঙ্গে জুলাই অভ্যুত্থান এবং রাজনীতিতে পুরোপুরি জামাতের সঙ্গে হ্যান্ডওভার করে দেয়া হবে। জুলাইকে আর কোনোদিন এনসিপি ক্লেইম করতে পারবে না। করলেও জনগণ সেটা বিশ্বাস করবে না, প্রত্যাখ্যান করবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ স্রেফ একটা স্ট্যান্ডবাজি হিসাবে দেখবে মানুষ। এটা এনসিপির স্মরণ রাখা উচিত।